দর্পণে প্রতিবিম্বিত কাঁটা, শেষ পর্ব, পর্ব 14। পরদিন সকাল 9টায় ডাইনিং হলে প্রাতরাশে বসেছেন সবাই। ব্রেকফাস্ট টাইম সকাল 7টায়, কিন্তু সে ছিল রায়বাহাদুরের জামানায়, গতকাল পর্যন্ত। তাছাড়া কাল শয্যাগ্রহণে সকলেরই যথেষ্ট দেরি হয়ে গেছে। গৃহকর্ত্রীর জ্বর হয়েছে শকে। সলিল তাই সকাল সকাল এসে তাকে পরীক্ষা করে ব্যবস্থা নিয়েছে। ব্রেকফাস্ট টেবিলে তিনি অনুপস্থিত, বাকি সবাই আছেন। সত্যপ্রসন্ন, সঞ্জয়, ঝর্ণা, অপরাজিতা, রমলা এবং সলিল। মোহান্তি আর কামাল উদ্দিন শুধু অনুপস্থিত। দশরথ আর বামুন ঠাকুর খাবার পরিবেশন করে চলেছে। আহারান্তে বাসু সত্যপ্রসন্নর দিকে ফিরে বললেন, আজ বিকেলের কোনো গাড়িতে আমি ফিরে যাব, আপনি কাইন্ডলি গাড়ির ব্যবস্থাটা করে দেবেন। মিসেস শেঠরায়কে আর বিরক্ত করব না, তাকে আমার সমবেদনা আর নমস্কার জানাবেন। সত্যপ্রসন্ন বললেন, আপনি কি হরেনবাবুর সঙ্গে একবার? হ্যাঁ, হরেনবাবু ঘণ্টাখানেকের মধ্যেই আসবেন, তাকে আমার ওপিনিয়ন জানিয়ে যাব। আমার মতে পোস্টমর্টেম হয়তো প্রয়োজন হবে না। আমি আজ খুব ভোরে উঠেছিলাম, তখনও আপনারা কেউ ওঠেননি। শুধু একজন মালি বাগানে কাজ করছিল। আমার মনে যে সংশয় ছিল তা মিটে গেছে। ডক্টর মিত্র বলে ওঠে, অর্থাৎ আপনি বুঝতে পেরেছেন রায়বাহাদুর কেন আত্মহত্যা করেছেন? বাসু সাহেব তার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলেন, তা আমি বলিনি ডক্টর মিত্র। আমি বলিনি যে আমি বুঝতে পেরেছি কেন রায়বাহাদুর আত্মহত্যা করেছেন। আমাদের তো মনে হয়েছে সেটাই একমাত্র সমস্যা। তা যদি না হয় তবে কি বলতে চাইছেন আপনি? কি সংশয় ছিল আপনার? বাসু উঠে দাঁড়ালেন, বললেন, আমি বলতে চেয়েছি যে আমি জানি কিভাবে রায়বাহাদুরের মৃত্যু হয়েছে। এখন 9:20। আমি ওই স্টাডি রুমে গিয়ে বসছি। ঠিক 10 মিনিট পরে আপনারা সবাই আসুন। আমি কি বুঝেছি তা বুঝিয়ে দিয়ে আমি কলকাতা ফিরে যাব। রায়বাহাদুর আমার ক্লায়েন্ট, কিন্তু তাকে এখন প্লিজ মিট মি at 9:30 and obey for the last time the punctuality imposed by the late lamented unfortunate person. 10 মিনিট পরে বাসু স্টাডি রুমের চারদিকে তাকিয়ে দেখলেন দশরথ খানকতক বাড়তি চেয়ার সাজিয়ে রেখেছে। সবাই উন্মুখ হয়ে অপেক্ষা করছে। সত্যপ্রসন্ন, সঞ্জয়, সলিল, ঝর্ণা, জিতা, রমলা, এমনকি দশরথ কপাটের ওপাশে উৎকর্ণ হয়ে দাঁড়িয়ে আছে। অনুপস্থিত শুধুমাত্র অসুস্থা গৃহকর্ত্রী। এবার অপরাজিতা বলে, আপনি শুরু করুন মিস্টার বাসু। কি মর্মান্তিক কারণে বাপি আত্মহত্যা করলেন তা কি আপনি বুঝতে পেরেছেন? বাসু বললেন, ও ঘরে একবার বলেছি, আবার বলছি, না, রায়বাহাদুর আদৌ আত্মহত্যা করেননি। ইটস এ ডেলিবারেট ফার্স্ট ডিগ্রি কেস অফ মার্ডার। বাসু সাহেবের উচ্চারিত শেষ শব্দটা 2-3 জনের কণ্ঠে প্রতিধ্বনিত হলো। সত্যপ্রসন্ন সামলে নিয়ে বলেন, কি বলছেন স্যার? মার্ডার মানে? ঘর তালা বন্ধ, জানলাগুলো ভিতর থেকে বন্ধ, তাহলে হত্যাকারী ঘর ছেড়ে বার হয়ে গেল কি করে? সঞ্জয় বলল, ভেন্টিলেটর দিয়ে নয় নিশ্চয়ই। বাসু উঠে দাঁড়ালেন, বললেন, লক্ষ্য করে দেখুন, সার্সি পাল্লায় যে টাওয়ার বোল্ট বা ছিটকিনি আছে তা সব নিচের দিকে। এই দেখুন, আমি দেখাচ্ছি কিভাবে বন্ধ জানলা দিয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়া যায়। তিনি কায়দাটা দেখালেন। সার্সি পাল্লার ছিটকিনিটা আলগাভাবে উঁচু করে রেখে 2টো পাল্লা টেনে বন্ধ করে একটু ঝাঁকালেই নিচেকার ফুটোয় ছিটকিনিটা পড়ে যায়। বাসু বললেন,
এই কায়দায় একজন মানুষ ঘর ছেড়ে জানলা দিয়ে বাইরে গিয়ে ঝাঁকানি দিয়ে ছিটকিনিটা ফুটোর মধ্যে ফেলে দিতে পারে। তখন মনে হবে ঘরের ভিতর যে আছে সেই লোকটাই প্রতিটি জানলা ও দরজা বন্ধ করেছে। এই কায়দায় ঘর ছেড়ে একজন বাইরে যেতে পারে, কিন্তু বাইরে থেকে ছিটকিনি বন্ধ ঘরে সে ঢুকতে পারে না। রমলা বলে ওঠে, কে, কেন এ কাজ করবে? বাসু তার দিকে ফিরে বলেন, ওটা আমার অঙ্কের শেষ ধাপ ডক্টর স্মিথ। কেন এবং কে, তার আগে দেখতে হবে কিভাবে। প্রথম কথা, হত্যা যে করেছে সে ঘরের লোক, বাইরের নয়। তাকে রায়বাহাদুর বিশ্বাস করেন, স্নেহ করেন, তাই সে নিকট সান্নিধ্য থেকে ওকে গুলি করার সুযোগ পায়। হয়তো রায়বাহাদুর তখন কিছু লিখছিলেন, হত্যাকারী তার পাশেই দাঁড়িয়েছিল। নিঃশব্দে টেবিলের ড্রয়ার খুলে রিভলভারটা সে বার করে নেয়। টেবিল ল্যাম্পের জোরালো আলোয় বাইরের ব্যাপারটা নজর হয়নি রায়বাহাদুরের। হত্যাকারী ওর দক্ষিণ কর্ণমূলে গুলি করে। উনি তখন উত্তরমুখী হয়ে টেবিলে বসেছিলেন। গুলিটা ওর মস্তিষ্ক বিদীর্ণ করে পশ্চিম দিকের খোলা দরজা দিয়ে বাইরে চলে যায়, পিতলের ঘণ্টায় প্রতিহত হয়ে করিডোরের দিকে চলে যায়। জানলার তিনটিই বন্ধই ছিল। আততায়ী দরজাটা বন্ধ করে চাবিটা রায়বাহাদুরের পকেটে ফেলে দেয়। নিজের ফিঙ্গারপ্রিন্টটা মুছে দিয়ে রিভলভারটায় ওর ডান হাতের আঙুলের ছাপ তুলে দেয়। দ্রুত হাতে সরি কথাটা ব্লক ক্যাপিটালে লিখে সে চেয়ারটা 90 ডিগ্রি ঘুরিয়ে দেয়। গুলিটা যে খোলা দরজা দিয়ে বেরিয়ে যায়নি, অর্থাৎ গুলি করার আগেই যে দরজা বন্ধ হয়েছে, এটা প্রমাণ করতে হত্যাকারী ওই কাণ্ডটা করে। নটরাজের মূর্তিটা তুলে নিয়ে আয়নায় আঘাত করে চুরমার করে দেয়। তারপর পশ্চিম দিকের জানলার ছিটকিনি খুলে, যে কায়দা আমি দেখিয়েছি সেই কায়দায় ঘর ছেড়ে বাইরে লাফিয়ে নামে। ডক্টর মিত্র বাধা দিয়ে বলে, মাপ করবেন স্যার, আপনি আপ্তবাক্যের মতো ঘটনার বর্ণনা দিয়ে যাচ্ছেন, এর পিছনে কিছু যুক্তি আছে কি? বাসু নটরাজ মূর্তিটা তুলে এনে দেখালেন। তার নিচে একটা ছোট্ট কাঁচের টুকরো গেঁথে রয়েছে। কাঁচ নয়, আয়নার একটা ক্ষুদ্র অংশ। বাসু বললেন, বিরুদ্ধ যুক্তি দিয়ে তুমি আমাকে বুঝিয়ে দাও ডক্টর মিত্র, কিভাবে ওই আয়নার টুকরোটা ব্রোঞ্জ মূর্তির তলায়, গায়ে নয় তলায়, বেসে আটকে যেতে পারে। বোঝাও কী কারণে সুইসাইড করার আগে রায়বাহাদুর 90 ডিগ্রি ঘুরে বসেছিলেন। কেউ কোনো জবাব দেয় না। বাসু বলেন, আজ খুব ভোরে উঠে বাগানে তল্লাশি করতে গিয়ে আমি দেখেছি স্টাডি রুমের পূব দিকের জানালার নিচে একজোড়া জুতোর ছাপ। বেশ বোঝা যায় খোলা জানালা দিয়ে কেউ লাফ দিয়ে নেমেছিল। ওখানে ফুলের বেড, তাই মাটি ভিজে ছিল। ডান পায়ের জুতোর ছাপটা খুব স্পষ্ট। আমি তার নিখুঁত মাপ নিয়ে এসেছি। বাসু সাহেব পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বার করে টেবিলে রাখলেন। বললেন, নিঃসন্দেহে লেডিস শু। পুরুষ মানুষের জুতোর হিল এমন হয় না। ফলে সম্ভাব্য আততায়ীর জেন্ডার নির্ধারিত হলো। আমাদের অনুসন্ধানের ক্ষেত্রটা অনেক সংকীর্ণ হয়ে গেল। বাসু সাহেব থামলেন। সকলে ওর মুখের দিকে তাকায়। কেউ কোনো কথা বলে না। বাসুই পুনরায় বলেন, আপনারা জানেন জুতোর মাপ থেকে পায়ের মাপ নির্ধারণ করা যায়। ক্রিমিনোলজি ও ফরেন্সিক রিসার্চ বলে 8-10 মিলিমিটারের মধ্যে আন্দাজটা নিখুঁত হয়। আততায়ী যেহেতু বাইরের কেউ নয়, তাই আমাদের বাড়ির ভিতরেই সন্ধানটা করতে হবে। বাড়িতে 4 জন মহিলা আছেন। তার মধ্যে মিসেস শেঠরায়কে অনারেবল এক্সেপশন ধরে নিয়ে আমি বাকি 3 জনের পায়ের মাপ নিতে চাই। আপত্তি করার কিছুই নেই। ইটস অ্যান অ্যাকাডেমিক অ্যানালিসিস। পুলিশ এসে খুঁজে দেখবে লেডিস শুটা কার।
আশা করি আপনাদের কারো আপত্তি নেই। অপরাজিতা রুখে ওঠে। এই অভদ্র একাডেমিক এনকোয়ারি থেকে আপনাকে নিবৃত্ত করা যাবে না তা আমরা বুঝতে পারছি। তাছাড়া আপনি তো হুমকিও দিয়ে রাখলেন, পুলিশ এসে সেটা করবেই। সুতরাং আপনি দেখুন। বাসু নিঃশব্দে এগিয়ে এলেন। পকেট থেকে ছোট একটা 1 মিটারের মেটালিক রোলিং টেপ বার করে এগিয়ে গেলেন ঝর্ণার দিকে। ঝর্ণা স্লিপার থেকে নিঃশব্দে তার ডান পাটা বার করে দিল। জুতোর সেলসম্যান যেভাবে মাপ নেয় সেই ভঙ্গিতে হাঁটু গেড়ে বসে পায়ের মাপটা নিয়ে বাসু বললেন, না, ঝর্ণার পা অনেক বড়। নেক্সট, ডক্টর স্মিথ। রমলাও বিরক্ত মুখে তার ডান পাটা বাথরুম স্লিপার থেকে বার করে বাড়িয়ে ধরল। বাসু মাপ নিয়ে বললেন, ডক্টর রমলা স্মিথের পা আবার বেশ কিছুটা ছোট, আউট বাই 15 mm। এবার অপরাজিতা এসো। অপরাজিতা উঠে পড়ে, স্যান্ডেল থেকে ডান পাটা বার করে সোজা হয়ে দাঁড়ায়। বাসু মেটালিক টেপ ওর পায়ের পাশে ধরে দেখলেন, উঠে দাঁড়ালেন, কোনো কথা বললেন না। গুটিয়ে নিয়ে মেটালিক টেপটা পকেটে রাখলেন। নিঃশব্দে বসে পড়লেন নিজের চেয়ারে। অপরাজিতার ভ্রুকুঞ্চন হলো। বলে, কি হলো, কিছু বলছেন না যে? আই এম সরি জিতা, মাপটা এবার হুবহু মিলে গেছে। সো হোয়াট, গর্জে ওঠে অপরাজিতা। বাসু ধীরে ধীরে বললেন, রমলা বা ঝর্ণার ক্ষেত্রে মাপটা মিলে গেলেও আমাদের কিছুটা সন্দেহ থাকত, মোটিভের অভাবে। রায়বাহাদুরের জীবন মৃত্যুর সঙ্গে ডক্টর স্মিথ অথবা ঝর্ণার জীবন নিঃসম্পর্কিত। কিন্তু বাক্যটা অসমাপ্ত রেখে বাসু থেমে গেলেন, হাসলেন। ডক্টর সলিল মিত্র এবার গর্জে ওঠে, জিতার ক্ষেত্রেই বা কী মোটিভ দেখতে পেলেন আপনি? জিতা ওর বাবার ড্রয়ার ঘেঁটে একটা নতুন উইলের ড্রাফট দেখতে পেয়েছিল। সে বুঝতে পেরেছিল ওই উইলটা সই হয়ে গেলে সে সম্পত্তি থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়ে যাবে। রায়বাহাদুরের এস্টেটের মালিক হয়ে যাবে সঞ্জয় দুগার। এত বড় সম্পত্তির লোভটা সে সত্যপ্রসন্ন বলে ওঠেন, মানে এ কথার কী অর্থ? সঞ্জয় কিভাবে? অপরাজিতাকে জিজ্ঞেস করুন, সে জানে। অপরাজিতা গর্জে ওঠে, ইটস আ লাই, আ ড্যাম লাই। বাসু ম্লান হেসে বললেন, হত্যার পরিকল্পনাটা তুমি যেভাবে ছকেছিলে জিতা, তা নিখুঁত। রায়বাহাদুর ঘটনাচক্রে আমাকে টেলিগ্রাম না করলে পুলিশ মেনে নিত এটা আত্মহত্যা, তোমাকে ধরতে পারত না। অপরাজিতা আবার গর্জে ওঠে, আপনি আপনি একটা বদ্ধ উন্মাদ। বাসু বলেন, আজ এখানে নিজের বাড়ির বৈঠকখানায় তুমি ও কথা বলতে পারো। এটা আদালত নয়, তুমি আসামির কাঠগোড়ায় দাঁড়িয়ে নেই। কিন্তু শেষের সেদিন ভয়ঙ্করের কথাটা ভেবে দেখো জিতা। অনারেবল জাস্টিস যখন রায় দেবেন, শি শ্যাল বি হ্যাংড বাই দ্য নেক আনটিল। না, থামুন আপনি। বাসু সাহেব চমকে এপাশে ফিরলেন। কথাটা বলেছেন ডক্টর মিস রমলা স্মিথ, সে অ্যাংলো ইন্ডিয়ান মহিলাটি। উত্তেজনায় তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। তাঁর সমস্ত শরীর থরথর করে কাঁপছে। বাসু বললেন, জিতার ফাঁসি হবেই, ডেলিবারেট মার্ডার। সমস্ত এভিডেন্স তার বিরুদ্ধে, একমাত্র তারই মোটিভ আছে। রায়বাহাদুরের মৃত্যুতে একমাত্র সেই লাভবান হচ্ছে। তাছাড়া জুতোর মাপ, হ্যাং ইয়র জুতোর মাপ। আমি অকাট্য প্রমাণ দেব, খুকু এ কাজ করেনি, করতে পারে না। কি প্রমাণ জানতে চাইলেন বাসু। আই কনফেস।
হ্যাঁ, স্বীকার করছি, আমি আমি রায়বাহাদুরকে হত্যা করেছি, ঠিক যেভাবে আপনি বলেছেন সেইভাবে। অপরাজিতা আবার গর্জে ওঠে, সে কি? কিন্তু কেন? কেনই জঘন্য অপরাধটা করলেন মাসিমা? ডক্টর রমলা স্মিথ দুহাতে নিজের মুখটা ঢাকলেন। বাসু এবার এগিয়ে এসে বললেন, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, প্লিজ লিভ আস অ্যালোন। ডক্টর মিস রমলা স্মিথের পাহারায় আমি তো আছি। সঞ্জয়, তুমি থানায় একটা ফোন করে দাও। হরেন্দ্রবাবুকে এখনই চলে আসতে বলো, ইমিডিয়েটলি। একে একে সবাই ঘর ছেড়ে বার হয়ে গেলেন, নিঃশব্দে, মাথা নিচু করে। শুধু অপরাজিতা দরজার কাছে একবার ফিরে দাঁড়ালো। সেখান থেকে চাপা গলায় ভৎসনা করে উঠল, ছি ছি মাসিমা, আপনি আপনি কেন এই জঘন্য কাজটা করলেন? বাপি আপনার কী ক্ষতি করেছিল? বাসু এগিয়ে এসে ওর হাতটা ধরলেন, দরজার বাইরে পৌঁছে দিলেন। দেখলেন সেখানে পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে পুরাতন ভৃত্য দশরথ জানা। বাসু ফিরে এসে বললেন, বসো রমলা, আই এম সরি। রমলা হাসলেন, হাত দুটি সরালেন মুখ থেকে। তার চোখে জলের দুটি ধারা। বললেন, আপনি আপনি বোধহয় ইচ্ছে করেই ভুল করছিলেন। আমাকে উত্তেজিত করে নিজ মুখে কনফেস করানোর জন্য ডেলিবারেটলি ওভাবে খুকুকে আক্রমণ করেছিলেন, তাই নয়? বাসু নতনেত্রে বললেন, আই এম সরি রমলা। কিন্তু কি করে চিনলেন আমাকে? সন্দেহ আমার প্রথম থেকেই হয়েছিল যখন তুমি জিতাকে খুকু বলে ডাকতে শুরু করেছিলে। কিন্তু আমার আগেই তোমাকে চিনতে পেরেছিল আর একজন, ওই দরজার বাইরে যে পাহারায় আছে, দশরথ জানা। হয়তো বুঝতে পেরেও সে সাহস করে কাউকে কিছু বলতে পারেনি, শুধু আমাকে বলেছিল, তোমার ডান পায়ে বাত, তুমি একটু খুঁড়িয়ে চলো। দশরথ দশরথ এগিয়ে এলো ঘরের ভিতর। বাসু রমলার দিকে ফিরে বললেন, তোমার এখন একটা স্টিমিউলেন্ট দরকার। কি খাবে বলো? জিন উইথ লাইম না গরম দুধ? ডক্টর স্মিথ দশরথের দিকে ফিরে বললেন, এক গ্লাস ঠান্ডা জল দশরথ। জি আজ্ঞে। মাথা নেড়ে নিঃশব্দে চলে গেল দশরথ। বাসু বললেন, সমস্ত সন্দেহের অবসান হলো তোমার ডান পায়ের গোড়ালিটা দেখে। পায়ের মাপ নেবার অছিলায় আমি তোমার ডান পায়ের গোড়ালিটা পরীক্ষা করলাম। 20-25 বছরেও বুলেট উন্ডের দাগটা মিলিয়ে যায়নি। ওর ড্রয়ের ঘেঁটে বিলটা দেখেই আমার মাথায় আগুন ধরে গেছিল। আপনি জানেন না, লোকটাকে আমি আজও চারুদার ডেফিনেশন অনুযায়ী শ্রেণী শত্রু রূপে দেখি। খুকুকে সে গ্রহণ করেছিল, কিন্তু খুকুর মাকে অপমান করতে তার বাধেনি। আমি বুঝতে পেরেছিলাম খুকু ডক্টর মিত্রকে ভালোবাসে। কামালকে সে যে প্রশ্রয় দেয় সেটা লোক দেখানো। আমার আরও মনে হয়েছিল খুকু ইচ্ছে করেই কামালের সঙ্গে বেশি মাখামাখি করে, যাতে কামালের বদলে ডক্টর মিত্রকে বিয়ে করে বসলে ওর বাবার স্বস্তির নিঃশ্বাস পড়বে। কিন্তু ওই গ্যালোম্যানিয়াক বুড়োটা তা হতে দেবে না। সে জোর করে খুকুর সঙ্গে সঞ্জয়ের বিয়ে দেবে। উইলটা সই হয়ে গেলে খুকুর আর বাঁচবার কোনো পথ থাকবে না। কিন্তু তুমি কি বুঝতে পারো নি, এভাবে উইল করলে সেটা আদালতে টিকবে না। খুকুকে স্বেচ্ছায় দত্তক নিয়েছিলেন। তার ফান্ডামেন্টাল রাইটস কেড়ে নিয়ে ওভাবে তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা যায় না। এখন সে কথা বুঝছি, তখন আমি বুঝিনি। বাসু বললেন, বুলেটটাকে তুমি করিডোরে দেখতে পেয়েছিলে, তাই না? যখন আমরা স্টাডি রুমের দিকে যাচ্ছি তখন?
ইয়েস। চাবিটা ইচ্ছে করে হাত থেকে ফেলে দিয়ে চাবির সঙ্গে বুলেটটা কুড়িয়ে নিই। কপারটা ভেঙে ফেলার পর সবাই যখন 2-5 সেকেন্ডের জন্য বিহ্বল হয়ে পড়ে, তখন সাবধানে সীসার গোলকটা স্টাডি রুমের মেঝেতে গড়িয়ে দিয়েছিলাম। আর সময়টা গুলিয়ে দেওয়ার জন্য কাগজের ঠোঙাটা ফুঁ দিয়ে ফুলিয়ে ফাটিয়েছিলে। হ্যাঁ, গুলিটা করেছিলাম 7:30টায়, কিন্তু আমার শাড়িতে কিছু রক্তের দাগ লেগে যায়। তাই ঘরে গিয়ে শাড়িটা বদলে স্নান করে ফিরে আসি। ঠোঙাটা ফাটাই বৈঠকখানায় ঢোকবার মিনিটখানেক আগে। সবচেয়ে দুঃখের কথা, আমি বুঝতে পারছিলাম যে জুতোর মাপের গল্পটা আপনার একেবারে আষাঢ়ে গল্প, কারণ তখন আমার পায়ে ছিল স্লিপার, তার হিল নেই। আর ওই জানলা দিয়ে আদৌ লাফ দিয়ে ফ্লাওয়ার বেডে নামিনি। আমি ঘর থেকে বার হয়েছিলাম দক্ষিণ দিকের একটা জানলা দিয়ে, সেখানে ফ্লাওয়ার বেড নেই, কংক্রিটের পাথওয়ে। তাই বেশ বুঝতে পারছিলাম যে জুতোর মাপের আষাঢ়ে গল্পটা আপনি বানিয়ে বলছিলেন। আরও বুঝতে পারছিলাম আপনি আমাকে কিছুতেই চিহ্নিত করতে পারবেন না। আমার কথা কেউ জানে না, কেউ আমাকে সন্দেহ করবে না, আমার কোনো মোটিভ কেউ খুঁজে পাবে না। কিন্তু আপনি যেভাবে অজগরের মতো পাকে পাকে খুকুকে জড়িয়ে ফেলছিলেন, তাতে আমি প্রচণ্ড উত্তেজিত হয়ে উঠেছিলাম। খুকুর মোটিভটা প্রতিষ্ঠা করা যাবে। আমার মনে হলো আপনারা পাখি চক্রে খুকুকেই ফাঁসির দড়ি থেকে ঝোলাবেন। তাই আমি নিরুপায় হয়ে আপনি যখন ড্রামাটিক্যালি বলতে শুরু করলেন, শি শ্যাল বি হ্যাংড বাই দ্য নেক। বাসু বললেন, নামটা ছেঁটে ফেলেছ, চুলগুলো ছেঁটে ফেলেছ, ধর্মটাকেও ছেঁটে ফেলে খ্রিশ্চান হয়েছ। তবু আমার বিশ্বাস ছিল মাতৃস্নেহটাকে ওভাবে ছেঁটে ফেলা যায় না। তোমার স্বীকারোক্তি আদায় করতেই আমি অতি নাটকীয়তার আশ্রয় নিয়েছিলাম। আই এম সরি। ইউ নিডন্ট বি, স্যার। একটা কথা শুনে রাখুন, পুলিশ এনকাউন্টারে মরিনি, ফাঁসির দড়ি থেকেও এই বুর্জোয়া সরকার আমাকে ঝোলাতে পারবে না। I throw a challenge to you all. বাসু শান্ত কণ্ঠে বললেন, কিসের জোরে এত বড় কথাটা আমাকে বলছো অতসী? কে তোমাকে মুক্ত করে দেবে? ফাঁসির দড়ি থেকে বাঁচাবে কে? কোথায় তিনি? সিলিংয়ের দিকে তর্জনী নির্দেশ করে অতসী বললেন, হি ইজ আপ দেয়ার স্যার। আমি মুক্তি পাব করুণাময়ের অপার করুণায়। আমি লিউকোমিয়ার রোগী। আমার মেয়াদ আর 4-6 মাস। বিচারের প্রহসন শেষ হবার আগে আমি পৌঁছে যাব সমরের কাছে। জীবনের শেষ কয়েকটা সপ্তাহ মেয়ের কাছে কাছে কাটাবো বলেই খুকুর কাছে চলে এসেছিলাম। বাসু এগিয়ে এসে ডক্টর স্মিথের 2 বাহুমূল দুহাতে দৃঢ় মুষ্টিতে ধরে বললেন, গড ব্লেস ইউ মাই চাইল্ড। একটা অনুরোধ করব স্যার, রাখবেন? বলো অতসী, আমি আজ দাতা কর্ণ। খুকু যেন কোনোদিন জানতে না পারে কেন তার মাসিমা ওই জঘন্য অপরাধটা করেছিল। না হলে বেচারি সারা জীবন অনুশোচনায় দগ্ধে দগ্ধে মরবে। বাসু বলেন, আমেন। এখানেই শেষ হলো দর্পণে প্রতিবিম্বিত কাঁটা।